রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি। যে 21শে আগস্ট 2024 গণমাধ্যমে এমনই এক বক্তব্য দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গেল 2 দিন আগে সার্জিস আলম একটা স্ট্যাটাস দিয়েছিল যে তার পকেটে টাকা নাই, সে টাকা ধার করে চলতেছে। এর ঠিক 2 দিন পরে যখন আমরা দেখলাম তার নিজ জেলা পঞ্চগড়ে 100-র উপরে গাড়ি বহর নিয়া হেলিকপ্টার থেকে নাইমা তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালালেন। সার্জিস সাহেবরা, আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সততার স্থাপন করতে না পারেন, আগামীর বাংলাদেশ আপনাদের কাছে সেফ না। আপনারা যদি এখন এই 130-35টা গাড়ি নিয়ে বহর নিয়ে যেতে পারেন, যেইটা আপনি জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে কোনোদিন যেতে পারেন নাই, তাহলে সেই সময় আপনার দাদা ছিল, সেই সময় আপনার পরিবার ছিল, সেই সময় যদি আপনি রিক্সায় চড়েন, আর এখন যদি 135টা গাড়ি নিয়ে বহর নিয়ে যান, মানুষ আপনাকে প্রশ্ন করবেই। তো সার্জিস আলমের 135টি গাড়ি নিয়ে গাড়ি বহর সহকারে তার এলাকায় ভ্রমণ, এবং সেই ভ্রমণকে কেন্দ্র করে বাংলাদেশের এখন তুলকালাম কাণ্ড। সমাজের প্রত্যেকটি নাগরিক এখন দাবি করছেন যে তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যেই বৈষম্য দূর করতে আন্দোলন করেছেন, সেই বৈষম্য কি আদতে শহর গ্রাম গঞ্জে দূর হয়েছে, নাকি পুরানো ধাঁচে রাজনীতি এখনও চলছে? বাংলাদেশে কি এখনও আপনার হুন্ডার মহড়া, গুন্ডার মহড়া কিংবা গাড়ির মহড়া দিয়ে আগামীর রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, নাকি সাধারণ মানুষের কথা কেউ গ্রামে গঞ্জে গিয়ে তুলে নিয়ে আসবে? এখন মানুষের প্রশ্ন। আমি প্রশ্ন তুলছি না, বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় এই প্রশ্ন তুলছে খোদ আজকের এই সার্জিস আলমের দলেরই আরেকজন নেত্রী তাসনিম জারা, যিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। বিভিন্ন সময়ে তিনি চিকিৎসক হিসেবে সমাজের জন্য ভূমিকা রেখেছেন, একজন জনপ্রিয় নেত্রী। নতুন করে এই দলে সংযুক্ত হয়েছেন, তিনিও প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন খোলা চিঠির মাধ্যমে সার্জিস আলমের কাছে যে আসলে বিষয়টা কি। সার্জিস সাহেব আবার এর প্রতি উত্তরে যে জবাব দিয়েছেন, সেটার মধ্যে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন যে আগামী 50 বছর, মানে গত 50 বছর আগেও যদি তার বাংলাদেশে এরকম কোনো বহরের প্রয়োজন হতো, তাহলে সেটা করার মতো তৌফিক তার পরিবারের আছে, ছিল। কিংবা বাংলাদেশে নির্বাচন করার মতো যে টাকা পয়সা দরকার, সেটা তার শুধু এক দাদার যে অর্থ আছে সেখান থেকেই সম্ভব। কিংবা এও বলেছেন যে আমার যে গাড়ি বহর খরচ হয়েছে 6000 টাকা করে হলে 3 লক্ষ টাকার মতো তার খরচ হয়েছে বা কম বেশি। তো এই টাকা তার শুভাকাঙ্ক্ষী, তার নিজস্ব লোকজন তারাই দিয়েছে, বা তার পরিবারের পক্ষে এই টাকাটা দেওয়া কোনো বিষয় না। যদি তাই হয়, তাহলে আমরা তাকে জুলাই বিপ্লবের আগে এরকম 100-র উপরে গাড়ি বহর নিয়ে কোথাও তাকে ঘুরতে দেখিনি। কিন্তু জুলাই বিপ্লবের পরে যখন মানুষজন গাড়ি নিয়ে ঘুরছে, স্বভাবতই জনগণের মধ্যে এই প্রশ্ন আসাটা অমূলক নয়। কিন্তু আজকের এই সার্জিস আলমের এই গাড়ি বহর দেখে আমরা যারা কথা বলছি, আদতে সার্জিস আলম কি এটার জন্য কতটুকু দায়ী, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কতটুকু দায়ী, আমরা আসলে কতটুকু দায়ী? আপনি দেখেন, বাংলাদেশে যারা সৎ পথে রাজনীতি করছে, অনেক মানুষ দেখবেন না খেয়ে আছে, বাসায় হয়তো ঈদের দিন খাবার নাই, তিনি হয়তো ঠিকমতো সুন্দর মতো তার পরিবারটাকেও ঘুচাতে পারেন না। কিন্তু সেই ব্যক্তিদের পিছনে বাংলাদেশের কোনো মানুষ 2 পয়সা 5 পয়সা ইনভেস্ট করে তাদেরকে প্যাট্রোনাইজ করে সৎ মানুষদের রাজনীতি টিকিয়ে রাখতে চায় না। আমরা মানুষ হিসেবেই বাংলাদেশের জনগণ, যেটা আমার কাছে কোনো কোশ্চেন ছাড়া, কোনো কিছু জানা ছাড়াই, তদন্ত ছাড়াই যেটা বলা সম্ভব। কারো পিছনে হঠাৎ 300-200 গাড়ি দেখবেন, নতুন নতুন গাড়িতে চড়া দেখবেন, বিমানে ভ্রমণ দেখবেন, স্বভাবতই আপনার কাছে ক্লিয়ার হবে এই মানুষটার পিছনে কেউ না কেউ বেকআপ দিচ্ছে। বেকআপগুলো কারা দেয়? বেকআপগুলো ওই দুর্নীতিবাজ সমাজের যেই মানুষগুলো আবার কেস মামলায় পার পেতে চায়, ব্যবসা বাণিজ্যে ভালো করতে চায়, একটু সার্জিস সাহেবের কাছে গিয়ে আরাম পেয়ে তার একটু সেবা করতে চায়, কিংবা হাসনাতের সেবা করতে চায়, কিংবা তাদের নতুন রাজনৈতিক দলগুলো এসেছে ওনাদের একটু অনুকম্পা পেতে চায়। এই অনুকম্পার মাধ্যমে তাদের ভিতরে তারা ঢুকে তাদেরকে দুর্নীতিবাজ বানিয়ে দেয়।